হ্যালো ভিউয়ার্স, অল ইন ওয়ান্ডার ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গাউসের সূত্র কি এবং গাউসের সূত্রের প্রমাণ এটা আমরা দেখব। বর্ণনা প্রথমে আমাদের মনে রাখতে হবে। একটি আবদ্ধ তল এস দ্বারা বদ্ধ আয়তন ভি এবং একটি অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য ভেক্টর ফাংশন এফ হলে সারফেস ইন্টিগ্রাল এফ ভেক্টর ডট এন ভেক্টর, এন হচ্ছে একক ভেক্টর, ডিএস সমান ভলিউম ইন্টিগ্রাল অর্থাৎ ত্রিভিত্তিক জগৎ ডেল্ট ইন্টু এফ ডিভি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন প্রমাণের স্বার্থে আমাদের এফ ভেক্টরটা আমাদের ধরে নিতে হবে। প্রমাণ ধরি এফ ভেক্টর, এফ এমন একটি ভেক্টর যেটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা চিন্তা করব। যেমন আই এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল আই এফ ওয়ান যোগ জে ভেক্টর এফ টু যোগ কে এফ থ্রি। কারণ আমরা এটা ধরে নিয়েছি, কারণ এইখানে আমাদের প্রমাণে এফ ডট এন একক ভেক্টর, এখানে ডেল ডট এফ এই জিনিসটা আমাদের বের করতে হবে। তবে ডেল ডট এফ সমান ডেল মানে আমরা কি জানি, আই পার্শিয়াল বাই পার্শিয়াল এক্স প্লাস জে পার্শিয়াল বাই পার্শিয়াল ওয়াই প্লাস কে পার্শিয়াল বাই পার্শিয়াল জেড ডট এফ ভেক্টর হচ্ছে আমাদের আই এফ ওয়ান জে এফ টু প্লাস কে এফ থ্রি। এখন এটাকে যদি আমরা ডট গুণন করি তাহলে কি হবে, এক্স ডিভাইডেড বাই পার্শিয়াল এক্স, এর সাথে আমাদের আসবে কি এফ ওয়ান, এইভাবে পার্শিয়াল এফ ওয়ান ডিভাইডেড বাই পার্শিয়াল এক্স প্লাস পার্শিয়াল এফ টু ডিভাইডেড বাই পার্শিয়াল ওয়াই প্লাস পার্শিয়াল এফ থ্রি ডিভাইডেড বাই পার্শিয়াল জেড, এইভাবে হবে। তাহলে আমাদের এই ভ্যালুগুলো আমরা এইখানে আমরা বসিয়ে ফেলি, তাহলে কি লেখা যায়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে, আমাদের আলটিমেট প্রমাণ করতে হবে, এইটা প্রমাণ করতে হবে যে সারফেস ইন্টিগ্রাল এস, এফ মানে আমরা কত ধরেছিলাম সেটা আমরা এখানে বসিয়ে ফেলি। এফ মানে আমাদের ছিল আই এফ ওয়ান প্লাস জে এফ টু প্লাস কে এফ থ্রি ডট এন ভেক্টর ডিএস সমান ট্রিপল ইন্টিগ্রাল ভি অর্থাৎ আয়তন ইন্টিগ্রেশন অফ ডেল ডট এফ এর ভ্যালু আমরা কত পেয়েছি, এই যে এটা পার্শিয়াল এফ ওয়ান ডিভাইডেড বাই পার্শিয়াল এক্স প্লাস পার্শিয়াল এফ টু ডিভাইডেড বাই পার্শিয়াল ওয়াই প্লাস পার্শিয়াল এফ থ্রি ডিভাইডেড বাই পার্শিয়াল জেড। এর সহিত আমাদেরকে ছিল হচ্ছে ডিভি। ডিভি মানে কি আয়তন, আয়তন অর্থাৎ আয়তন হলে হবে আমাদের অপারেটর ডিএক্স ডিওয়াই ডিজেড, আর ক্ষেত্রফল হইলে আমাদের অপারেটর হয় ডিএক্স আর শুধু ডিওয়াই। এখন আমরা এই গাউসের সূত্রটি প্রমাণ করতে হলে আমাদের চিত্র আঁকতে হবে। তাহলে আমাদের চিত্রটা হচ্ছে এটা। এই চিত্রটার আমরা একটা এস তল কল্পনা করছি। এই উপরের এই ডট ডট চিহ্নিত অংশের উপরের টুকু হচ্ছে আমাদের এস টু তল, আর নিচের অংশটুকু হচ্ছে এস অন তল। এস টু প্লাস এস অন পুরোটা মিলে আমাদের এস তল কল্পনা করি। এখন আমরা এই এস তল একটা আবদ্ধ, একটা কোন ধরনের তল, আবদ্ধ তল। এটা অক্ষদ্বয়ের সমান্তরাল রেখাকে দুইয়ের অধিক বিন্দুতে যাতে ছেদ না করে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এইখানে একটা বিন্দুতে ছেদ করছে, এইখানে একটা বিন্দু, মোট দুইটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, মোট দুইটা বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা ওই জিনিসটা আমরা লিখে ফেলি যে ধরি আবদ্ধ তলটি
এরূপ যে অক্ষরেখাগুলোর সমান্তরাল যে কোনো রেখা আবদ্ধ তলটিকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ না করে। মনে করি জেড অক্ষের সমান্তরাল একটি রেখা এস তলকে পি অন এক্স ওয়াই কমা জেড অন, কারণ আমাদের এস তলটা আমরা দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে x2 আর একটা হচ্ছে এস অন। এস তলকে পি অন এক্স কমা ওয়াই কমা জেড অন এবং P2 x y z2 বিন্দুতে ছেদ করে। তলটির দুইটা অংশ, উপরের অংশ আর হচ্ছে কি নিচের অংশ। এই জন্য আমরা লিখব যে বিন্দুতে ছেদ করে তলটির নিম্নাংশ এস অন অর্থাৎ নিচের দিকে, সে অংশটা এস ওয়ান হচ্ছে পি ওয়ানকে ধারণ করে, পি ওয়ানকে, এবং এস টু হচ্ছে উর্ধ্বাংশ পি টুকে ধারণ করে অর্থাৎ এই তলটাকে এস টু ওয়ান ধারণ করছে, এই তলটা আমাদের এস ওয়ান ধারণ করছে। তাহলে আমরা মনে করি এস ওয়ান এবং এস টু এর সমীকরণ যথাক্রমে মনে করি এস অন, এস মানে হচ্ছে আমাদের পুরো তলটা, এই উপরের অংশটুকু আর নিচের অংশটুকু মিলে আমাদের হচ্ছে এস তল। মনে করি এস অন এস টু এর সমীকরণ হইতে হলে আমাদের এক্স ওয়াই অথবা জেড সমান কিছু একটা লিখতে হবে। আমরা যেহেতু জেড তলে হিসাব করছি সব জিনিস, তাহলে জেড সমান এফ অফ এক্স কমা ওয়াই এভাবে হবে, সমীকরণ সমান এক্স বা ওয়াই সমান ফাংশন অফ কিছু একটা এভাবে। জেড অন সমান, যেহেতু এখানে অন আছে সেই কারণে ফাংশনটা হবে এফ অন এক্স কমা ওয়াই, এবং জেড টু সমান এফ টু এক্স কমা ওয়াই। এক্স ওয়াই সমতলে এস তলের অভিক্ষেপ যদি আর হয়, তাহলে আমাদের তল কিন্তু আমাদের তিনটা ছিল এক্স ওয়াই জেড, এখানে আমাদের জেড তলটা অনুপস্থিত। এই কারণে আমরা এটাকে এভাবে লিখি ট্রিপল ইন্টিগ্রাল ভি। আমাদের জেড অক্ষ বরাবর আমাদের কি ভেক্টরটা কাজ করে, আমাদের অবশ্যই কে ভেক্টরটা কাজ করে সেটা আমাদের পরে চিন্তা করব। এখন আমাদের যে এফ সমান লিখছিলাম, আমরা কি লিখেছিলাম, এফ ভেক্টর সমান আমরা লিখেছিলাম আই এফ ওয়ান প্লাস জে এফ টু প্লাস কে এফ থ্রি। আমাদের এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, আর এটা কি জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল। সেই কারণে আমাদের এখানে এক্স ওয়াই আছে, যেহেতু জেড অ্যাক্সিস বরাবর আমরা এই অভিক্ষেপ চিন্তা করছি, সেই কারণে পার্শিয়াল এফ থ্রি ডিভাইডেড বাই পার্শিয়াল জেড ডি এক্স ডি ওয়াই ডি জেড, এইটা সমান আমরা এভাবে লিখতে পারি। যেহেতু অভিক্ষেপ আর চিন্তা করছি, সেহেতু ডবল ইন্টিগ্রাল আর থার্ড ব্র্যাকেট ইন্টিগ্রেশন অফ আমাদের আপার লিমিট জেড অন সমান আমরা একটা সমীকরণ ধরেছিলাম এফ অন এক্স কমা ওয়াই, জেড টু সমান এফ টু এক্স কমা ওয়াই। এই লিমিটগুলো আমরা বসিয়ে ফেলবো। আপার লিমিট অর্থাৎ জেড টু ইকুয়াল এফ টু এক্স কমা ওয়াই, জেড অন সমান এফ অন এক্স ওয়াই। যেহেতু আমরা জেড এর সাপেক্ষে আমরা করছি, তাহলে আমাদের অপারেটর কিন্তু ডি জেড হবে, অর্থাৎ
পার্শিয়াল f3 ডিভাইডেড বাই পার্শিয়াল z, অপারেটর হবে dz dx dy এভাবে। যেহেতু f ভেক্টরটা x অক্ষ, y অক্ষ ও z অক্ষ বরাবর ক্রিয়াশীল, সুতরাং আমরা এভাবে লিখতে পারি ডবল ইন্টিগ্রেশন r থার্ড ব্র্যাকেট f, এই f3 আমাদের যেহেতু x y ও z অক্ষ বরাবর ক্রিয়াশীল, সেহেতু f3 x y z এ সম্পর্কে আমাদের গ্রিনের উপপাদ্যে খুব সুন্দরভাবে বোঝানো আছে, ওইটা অবশ্যই আপনারা প্রথমে দেখে নেবেন। x, y, z যেহেতু তিনটা অক্ষ বরাবর ক্রিয়াশীল, সেহেতু এইভাবে লিখলাম। আবার আমাদের লিমিটটা বসিয়ে দেই, f2 x y f1 x, y dx dy সমান ডবল ইন্টিগ্রেশন r f3 x y, যেহেতু আমাদের এইগুলো হচ্ছে কি z এর লিমিট, সুতরাং আমরা z এর পরিবর্তে f2 x, y এভাবে না লিখে আমরা x y এটাকে আমরা একবারে f2 আকারে লিখতে পারি, অর্থাৎ এটুকার লেখার কোনো আমাদের প্রয়োজন নেই। সুতরাং একটু লিখলেও হবে, না লিখলেও আমাদের হবে ব্র্যাকেট dx dy মাইনাস ইন্টিগ্রেশন অফ r f3 আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, এই কারণে এখানে মাইনাস f3 x y, যেহেতু আমরা এইখানে কি f1 এর ফাংশন, তাহলে আমরা x y না লিখে একবারে আমরা f1 লিখলাম, এইখানে আমাদের f2 লিখলেও হইতো। ব্র্যাকেট dx dy, এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন মনে করি আমাদের চিত্রটা কি ছিল সেটা আমরা এখন লক্ষ্য করি। আমাদের চিত্র থেকে দেখা যাচ্ছে যে P2 বিন্দুতে S2 তলে লম্ব একক ভেক্টর হচ্ছে N2 ভেক্টর, যা গামা 2 এর সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। আর সূক্ষ্মকোণ উৎপন্ন করা মানে হচ্ছে ধনাত্মক কোণ উৎপন্ন করা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি সেটা আমরা লক্ষ্য করি। যেহেতু P2 তল, এই P2 বিন্দুতে S2 তলের একক লম্ব ভেক্টর হচ্ছে আমাদের N2, এর সহিত আমাদের এই কোণটা, এইখানে আমাদের গামা 2 কি কোণ উৎপন্ন করেছে, এখানে হচ্ছে সূক্ষ্মকোণ উৎপন্ন করেছে, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ, যার কারণে সূক্ষ্মকোণ হইলে আমাদের কি হবে প্লাস হবে, আর স্থূলকোণ হলে আমাদের মাইনাস হবে। এটা আমরা চিত্র থেকে আমরা দেখতে পারছি। মনে করি P2 বিন্দুতে S2 তলের লম্ব একক ভেক্টর N2 ভেক্টর, যেহেতু z অক্ষ বরাবর, সেহেতু আমাদের একক ভেক্টরটা কি কাজ করবে, কে ভেক্টরটা কাজ করবে, এর সাথে গামা 2 সূক্ষ্মকোণ উৎপন্ন করে। তাহলে আমাদের হবে কি dx dy সমান, বলেছিলাম সূক্ষ্মকোণ বললে হবে প্লাস, তাহলে প্লাস, যেহেতু আমাদের z অক্ষ বরাবর কে একক ভেক্টরটি ক্রিয়াশীল, তাহলে কে ডট আরেকটা একক ভেক্টর ছিল আমাদের n2 ds2, যেহেতু s2 তলে আমরা চিন্তা করছি অনুরূপভাবে P1 বিন্দুতে S1 তলের লম্ব একক ভেক্টর N1 ভেক্টর কে এর সাথে গামা 1 স্থূলকোণ উৎপন্ন করলে আমাদের মাইনাস হবে, মাইনাস কে ডট এন, কে ভেক্টর ডট এন ভেক্টর, দুইটা একক ভেক্টর S1 তলে ক্রিয়া করছে, তাতে S1। এখন আমরা 1, 2 ও 3 হতে পাই, আমরা এইটাকে 2 নাম্বার সমীকরণ দিয়ে রাখি, এটাকে 3 নাম্বার সমীকরণ দিয়ে রাখি, তাহলে 1, 2 ও 3 হতে পাই। তাহলে এখানে আমাদের ডাবল ইন্টিগ্রাল r f3 x, y, f2
অর্থাৎ এইটুকু আমরা দ্বিতীয় উপায় নাও পারি। সুতরাং এইটুকু আমরা যদি চিন্তা করি যে নেয়, তাহলে আমরা কি হবে এক্স কমা ওয়াই কমা F2, এইটা মানে হচ্ছে আমাদের কি তল, S2 তল। তাহলে ওইটাকে আমরা লিখতে পারি যে একের এই সমীকরণ হতে আমরা লিখতে পারি ডাবল ইন্টিগ্রেশন S, কারণ F3 তো থাকবে আমাদের, F3 যে রেখে দিলাম। এখন আমাদের এক্স ওয়াই F2 এটা কোন তল বরাবর S2 তল ধারণ করে, সেই কারণে আমাদের এখানে S2, সেই কারণে আমাদের এখানে হবে S2। এখন dx dy মানে হচ্ছে আমাদের k ভেক্টর n2 ভেক্টর ds2, এই যে dx dy সমান এইটা আমরা বসিয়ে দিলাম। আর এইখানে F3, এই F3 রেখে দিলাম। আর এইটুক হচ্ছে আমাদের কি S2 তল ধারণ করে, যার কারণে এখানে S2 প্লাস ইন্টিগ্রেশন ডবল ইন্টিগ্রেশন এই মাইনাস আর এই মাইনাস মিলে হবে কি প্লাস, এই কারণে এখানে আমরা প্লাস হয়ে গেল, এই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস। F3 আমরা রেখে দিলাম এক্স ওয়াই F1, এটা হচ্ছে S1 তল ধারণ করে, তাই S1, তার সাথে আমাদের k ডট এন অন ভেক্টর যোগ ডি S1, এইটা মানে হচ্ছে আমাদের S1 যোগ S2 মিলে হয় আমাদের কি পুরো S। এখন আমাদের হবে F3 আর হচ্ছে কে ভেক্টর n2 ভেক্টর কে ভেক্টর n1 ভেক্টর, এই পুরোটা মিলে হচ্ছে আমাদের F3 ভেক্টর আমরা লিখে রেখেছি। আর আমাদের কি থাকবে কে এন ডিএস, কে ভেক্টর ডট এন ভেক্টর ডিএস, এটা আমাদের এই বাম সাইডে ছিল ট্রিপল ইন্টিগ্রাল ভি পার্শিয়াল F3 ডিভাইডেড বাই পার্শিয়াল জেড ডিএক্স ডিওয়াই ডিজেড। তাহলে আমরা জানি যে জেড অক্ষ বরাবর কে ভেক্টর ক্রিয়াশীল, সেই কারণে এখানে আছে আমাদের কে ডট এন ভেক্টর ডিএস। আর এইটা কি হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের পুরোটা S1 আর S2 মিলে আমাদের হচ্ছে কি S, আর S মানেই হচ্ছে আমাদের কি আর এর অভিক্ষেপ, যে কারণে আমরা এখানে আর লিখতে পারি। এইটাকে আমরা 4 নাম্বার সমীকরণ দিয়ে রাখতে পারি। YZ এবং ZX সমতলে অভিক্ষেপ চিন্তা করতে হবে। আমরা এটা চিন্তা করেছিলাম XY সমতলে অভিক্ষেপ, এবার আমরা চিন্তা করব YZ এবং ZX সমতলে অভিক্ষেপ বিবেচনা করলে অনুরূপভাবে আমরা লিখতে পারি। এইখানে আমাদের F3 আছে, যার কারণে এই জায়গায় কে ভেক্টর আছে। যদি আমাদের এখানে F1 হয়, তাহলে এখানে আমাদের I ভেক্টর হবে, আর যা আছে সব ঠিক থাকবে। এইখানে যদি আমাদের Y অক্ষ থাকে, তাহলে এখানে যে ভেক্টর হবে আর সব ঠিক থাকবে। তারপর সিম্পলি আমরা সমীকরণগুলো যোগ করলে আমাদের আলটিমেট অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা YZ এবং ZX সমতলে অভিক্ষেপ বিবেচনা করে পাই। এইখানে আমাদের একটা অ্যাক্সিস নাই, অর্থাৎ X অ্যাক্সিস নাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি ট্রিপল ইন্টিগ্রেশন ভি পার্শিয়াল F1, X অক্ষ বরাবর F1 আমরা ধরেছিলাম, ডিভাইডেড বাই পার্শিয়াল X dx dy dz মানে হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন আর F1 I ডট n ভেক্টর ds, এটা হচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ। এবং ট্রিপল ইন্টিগ্রাল ভি পার্শিয়াল, আমাদের এখানে কি অক্সিস নেই, আমাদের এখানে y অক্সিস নেই, তাহলে y অ্যাক্সিস কোন ভেক্টর বরাবর ছিল F2 ভেক্টর, F2 ডিভাইডেড বাই পার্শিয়াল y dx dy dz সমান হচ্ছে ডাবল ইন্টিগ্রাল আর F2 আমাদের y অক্ষ বরাবর যে ভেক্টর ক্রিয়াশীল, তাহলে যে n ভেক্টর ds, এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ। এখন আমরা 4, 5, 6 যোগ করে পাই, 4, 5 ও 6 যোগ করে পাই। প্রথমে আমাদের এইগুলো যোগ করি, ডান পাশের গুলো যোগ করলে হচ্ছে আমাদের সবগুলো থেকে ডবল ইন্টিগ্রাল আর এর অভিক্ষেপ, এগুলো আমরা কি কমন নিয়ে এভাবে লিখতে পারি F1 I ভেক্টর যোগ F2 জে ভেক্টর যোগ F3 কে ভেক্টর, সবার সহিত আমাদের কি ছিল, সবার সহিত ছিল আমাদের একক ভেক্টর একটা n, তার সাথে ds সমান ট্রিপল ইন্টিগ্রাল ভি পার্শিয়াল F1 ডিভাইডেড বাই পার্শিয়াল x প্লাস পার্শিয়াল F2 ডিভাইডেড বাই পার্শিয়াল y প্লাস পার্শিয়াল F3 ডিভাইডেড বাই পার্শিয়াল z dx dy dz। তার মানে এইটাকে আমরা লিখতে পারি এভাবে, implies that
ডবল ইন্টিগ্রাল আর, এটা মানে হচ্ছে কি এফ ভেক্টর ডট এন ভেক্টর ডিএস সমান ট্রিপল ইন্টিগ্রাল ভি। এইটা মানে হচ্ছে আমাদের ডেল ভেক্টর ডট এফ, এইটার মান ডিভি। এটা আমরা প্রথমে লক্ষ্য করেছিলাম। এইটুক মান হচ্ছে ডেল ভেক্টর ডট এফ ভেক্টর, এর মান হচ্ছে আমাদের এইটুক, যার কারণে আমরা এটাকে রিপ্লেস করে এভাবে লিখতে পারি। তাহলে আমাদের আলটিমেট প্রমাণিত হয়ে গেল এটাই। পিআরও ভিইডি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলে ক্যালকুলাসের সকল ভিডিওগুলো পর্যায়ক্রমে দেওয়া আছে। যাদের কোনো অঙ্কের সমস্যা আছে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন।